বর্তমানে সারিবদ্ধ মানুষের ভিতর শাড়ি পরে বসে আছে ইভা। তার ভিতর কোনো অনুভূতি নেই, নিচের দিকে তাকিয়ে মনমরা হয়ে বসে আছে। এমন সময় ইভা চেনা কণ্ঠ শুনে চোখ তুলে তাকাতে দেখে সেদিনের সেই শপের ছেলেটা ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। এটা দেখে সাথে সাথে চোখ নিচে নামিয়ে মনে মনে বলল, এটা তো সেই দিনের সেই ভাইয়াটা। ইভাকে দেখে রনির আম্মু রিনা খান উঠে ইভার পাশে বসে সবার দিক তাকিয়ে বলল, মেয়ে আমাদের ভীষণ পছন্দ হয়েছে। আর হ্যাঁ, ইভাকে কিন্তু আমি পুত্রবধূ হিসেবে নয়, আমার মেয়ে হিসেবে নিয়ে যেতে চাই। রিনা খানের কথায় কেউ আর কিছু না বলে শুধু মুচকি হাসলেন। অতঃপর রিনা খান ইভার দিক ঘুরে একটা বক্স বের করে সেটা থেকে স্বর্ণের পেন্ডেন্ট সহ একটা চেন বের করে গলায় পরিয়ে দিয়ে বলল, আমরা বড়রা তো কথা বললাম, এখন ছেলে মেয়ে যদি আলাদাভাবে কথা বলতে চায়। ওনার কথায় মোমেনা খান বললেন, হ্যাঁ, অবশ্যই আলাদা। ওনার বাকি কথা শেষ করার আগে রনি বলল, রনি মাথাটা চুলকে বলল। রনির কথায় বড়রা সব মুখ টিপে হাসলেও জ্যোতি ফারি সহ আখির দৃষ্টি মাইশা সবাই হু হু করে হেসে দিল। জ্যোতি ফারির সাথে মেয়ে তিনজনের কে চিনলেন না তো? ওরা হচ্ছে ওদের একমাত্র ফুফির তিন কন্যা। জ্যোতিদের মতো ওরাও তিন বোন। ওদের কোনো ভাই নেই। ভাইকে ইভাকে দেখতে আসবে তাই ওনাদের আগেই আসতে বলেছিলেন, কিন্তু পারিবারিক ঝামেলা থাকায় ওনারা সন্ধ্যার সময় এসেছেন। বড়রা সবাই আলোচনা করে বিয়েটা সামনের মাসে 9 তারিখ ঠিক করলেন। ওনারা আরও কিছু কথা বলার ভিতর ইভা ফুপি নাসিমা বেগমের কথায় রিনা খান বললেন, ওরা তিনজন, মেয়ে বড় আর ছেলেদের ভিতর রনি বড়। হ্যাঁ, ঝুমুর এসেছে, ছোট ছেলে রকি আসেনি, ওর ক্যাম্পে ছুটি দেয়নি। ছোটজন আর্মিতে চাকরি করে। হ্যাঁ, ওরা টুইন বেবি। নাম কি তোমাদের আপু? মাশাআল্লাহ, খুব সুন্দর নাম। তোমরা পড়াশোনা করো কিতে? খান বাড়ির আপ্যায়নে অন্য খান বাড়ির মানুষরা বেশ মোহিত। দুই ফ্যামিলিকে দুজনরা বেশ পছন্দ করেছেন। প্রায় প্রায় 8টা 34 মিনিটে ওনারা কথাবার্তা শেষ করে খান বাড়ি থেকে বিদায় নেন। রাত প্রায় 1টা 55 মিনিট। যদিও রুমে সেদিনের আরিশের সাদা টি শার্টটা পরে এলোমেলো হয়ে পেট ব্যথায় যন্ত্রণায় কাতরাতে কাতরাতে মাত্র ঘুমিয়েছে। এমন সময় আরিশ জ্যোতির রুমে আসে ডুপ্লিকেট চাবি দিয়ে। আরিশ রুমে এসে দরজাটা ভিতর থেকে লক করে জ্যোতির কাছে এসে দেখে তার মৌ এক হাতে বালিশের ওপর আর অন্য হাত বিছানার ওপর, এক পা কোলবালিশের ওপর তো আরেক পা অন্য দিক ঘুরে করে ঘুমিয়ে আছে। আরিশ তার মুখে খুঁটিয়ে খুঁটিয়ে দেখার মধ্যে হঠাৎ চোখ আটকে যায় জ্যোতির উন্মুক্ত পেটের ওপর। হলদে ফর্সা পেট যেন আরিশের চোখে নেশা ধরিয়ে দিচ্ছে। নাভির পাশাপাশি কুচকুচে কালো তিলটা যেন সব বারবার আরিশকে ডাকছে একটু ছুঁয়ে দিতে। আরিশ বিছানার পাশে বসে জ্যোতির নাভির পাশে তিলটার ওপর হাত রাখে। আস্তে করে মুট করে ধরতে জ্যোতি শব্দ করে এই পাশ থেকে ও পাশ ফিরতে নিলে বাধা পড়ে আরিশের পেট ধরে রাখার কারণে। আস্তে আস্তে পেটের চাপ তীব্র থেকে তীব্র মনে হতে জ্যোতি পিটপিট করে চোখ খুলে আরিশের মুট করে রাখা হাতের ওপর ডান হাতটা রেখে সামনের দিকে তাকাতেই দেখে আরিশ কেমন করে ওর দিকে তাকিয়ে আছে। আরিশকে দেখে জ্যোতি হুট করেই উঠতে নিলে আরিশ জ্যোতির হাত দুটো এক হাত দিয়ে বিছানায় ওপর চেপে ধরে। জ্যোতির টি শার্টের ভিতর থেকে মাথাটা ঢুকে গলার কাছ থেকে মুখটা বের করে জ্যোতির মুখের ওপর মুখ রেখে বলল, পরীক্ষা থাকার কারণে এতদিন অনেক দূরে থেকেছি, নিজেকে কন্ট্রোল করেছি। এখন তো একটু আদর করতেই পারি, তাই না? জ্যোতি আরিশের এমন কাজে চোখ দুটো বন্ধ করে নেয়। ঘন ঘন বারবার নিঃশ্বাস নিচ্ছে। আরিশ জ্যোতির বন্ধ চোখ ঠোঁট দুটো কাঁপতে দেখে বলল, তোর শরীর এত নরম তুলতুলে কেন? আপনি এটা কি করছেন? প্লিজ বের হন। ভেতরে ওইসব কি পড়েছ? ঠিক মতো ফিলিংসটাও নিতে পারছি না। জ্যোতি আরিশের এমন নোংরা কথা শুনে যেন কান থেকে ধোঁয়া বের হয়ে যাচ্ছে। একে তো এক গেঞ্জির ভেতর দুজন, তার উপর এমন নির্লজ্জ মার্কা কথা। জ্যোতির চোখ মুখ খিচে বন্ধ করে রেখেছে। আরিশ জ্যোতির ঘাড়ে মুখ ডুবাতে ডুবাতে বলল, তোর এমন এমন জায়গায় তিল যেগুলো দেখলে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না। এই ধর, যেমন এখন তোর বুকের তিলটা দেখলাম,
গভীরতা থেকে গভীরতায় নিয়ে যেতে চাচ্ছে। এখন কি করব বল? দেখুন জুথির কথা শেষ করার আগেই আহ শব্দ করে উঠল, কারণ আরিশ জুথির ঘাড়ে কামড় বসিয়েছে। জুথি আরিশকে ঠেলে সরাতেও পারছে না, ওর হাত দুটো চেপে ধরার কারণে। আস্তে আস্তে আরিশকে ঘনিষ্ঠ হতে দেখে জুথি জোরে ফুপিয়ে ওঠে, কেঁদে উঠল। জুথি কান্না করতে আরিশের ধ্যান ফিরল। ঘাড়ের থেকে মুখ উঠিয়ে জুথির দিকে তাকাতে দেখে জুথির চোখ মুখ খিচে ফুপিয়ে কান্না করছে। এটা দেখে আরিশের গেঞ্জির ভেতর থেকে বের হয়ে জুথিকে বিছানার উপর বসিয়ে গালে হাত দিয়ে বলল, এভাবে কান্না করছো কেন? আমি কি বেশি জোরে কামড় দিয়েছি? শুধু হিচকি দিচ্ছে জুথি। কথা বলছো না কেন? জুথি পেটটা দুহাত দিয়ে চেপে ধরে কান্না করেই যাচ্ছে তো করেই যাচ্ছে। আরিশ জুথিকে চুপ করে কান্না করতে দেখে মেজাজ তো চাঙ্গে। ওর রাগকে নিয়ন্ত্রণ করতে না পেরে আরিশ জুথির দুই বাহু ওর দিকে ঘুরিয়ে ঝাঁকাতে ঝাঁকাতে বলল, তোর গায়ে লাগছে না? বারবার জিজ্ঞেস করছি, চুপ করে কান্না করতে বলেছি? জুথি আরিশের হুঙ্কার শুনে আরও জোরে জোরে কান্না করে দিল। জুথিকে আবারও কান্না করতে দেখে আরিশের রাগে গজগজ করে উঠতে নিলে জুথি হুট করেই আরিশকে জড়িয়ে ধরে হিচকি দিতে দিতে বলল, আমার ভীষণ পেট ব্যথা করছে, সহ্য করতে পারছি না। আরিশ পেট ব্যথা করছে কথাটা শুনে ভ্রুকুচকে কিছু বলতে নিবে, তখন ওর আজকের তারিখটার কথা মনে ওঠে। অতঃপর নিজের মাথায় নিজের চাপড় মেরে মনে মনে বলল, কেমন মানুষ আমি যে একটা ডেট মনে রাখতে পারি না? আরিশ এসব ভেবে জুথিকে জড়িয়ে ধরে বলল, পেন কিলার খেয়েছিলি? হুম। আরিশ জুথির অসুস্থতা বুঝতে পারছে, তার মৌয়ের কতটা কষ্ট হচ্ছে সেটা সে অনুভব করতে পারছে। দোষটা তো সম্পূর্ণ তার। সে যদি এত রাতে এখানে না এসে ঘুমটা না ভাঙাতো, তাহলে হয়তো এখন আবার পেটে ব্যথা শুরু হতো না। আরিশ এসব ভেবে জুথির মাথায় হাত বুলিয়ে দিচ্ছে, জুথি যেমন ঘুমিয়ে যায় তার জন্য। কিছুক্ষণ পর আরিশ গুনগুন করে গান গাইতে শুরু করলো। গানটা গেয়ে একটা নিঃশ্বাস ছাড়লো। এমন যে দুজন কতক্ষণ ছিল তা তাদের জানা নেই। একটা সময় জুথি একদম চুপচাপ হয়ে যেতে পাশাপাশি গভীর নিঃশ্বাস ফেলতে দেখে আরিশ বুঝতে পারে তার মুখ ঘুমিয়েছে। এটা বুঝতে পেরে আস্তে করে বালিশের ওপর মাথাটা রেখে কোমর পর্যন্ত কাঁথা দিয়ে জুথির পাশে বসে জুথির কপালে গভীরভাবে চুমু খেয়ে বলল, তোর যত কিছু শুরু হয় আমি কাছে আসলেই, কিন্তু একদিন যে তোকে আমার হতেই হবে, তখন আমার থেকে কিভাবে পালাবি? সুন্দর এক সকালের সূচনা। খানবাড়ির বড়রা সকলে ব্রেকফাস্ট করেছেন। এমন সময় আরিশ রেডি হয়ে নিচে নামতে নামতে ওর আম্মুর উদ্দেশ্যে বলল, আম্মু, আজ আমার ফিরতে লেট হবে। কেন? নির্বাচনে আর বেশি বাকি নেই, 20 তারিখে ফাইনাল। সেটা নিয়ে এখন একটু ব্যস্ত আছি। খাবার তো খেয়ে যা। সময় হবে না, বাইরে খেয়ে নেব। এই বলে আরিশ দরজা পর্যন্ত যেতে ওর কানে আসে রাফিদের বলা কিছু কথা। জুথি, তোমার তো পরীক্ষা শেষ, এবারও বিয়ে ঠিক হয়ে গেল, তাই ভাবছি অফিস থেকে ছুটি নিয়ে কোথাও ট্যুরে গেলে কেমন হয়? ভাইয়া ট্যুরে সাজেক গেলে ভালো হয়। হুম। ওদের কথায় জুথি কিছু বলবে তার আগে আরিশ টেবিলের কাছে এসে চেয়ার টেনে বসতে বসতে বলল, তোরা দুনিয়ার যেথায় যাবি যা, কিন্তু আবার মৌ আমি ব্যতীত কারোর সাথে কোথাও ঘুরতে যাবে না। দ্যাটস ক্লিয়ার। তোর কথা শুনতে হবে আমাদের? আরিশ রাফিদের কথায় পাত্তা না দিয়ে বলল, আম্মু, খেতে দাও। সানজিদা খান খাবার বেড়ে আরিশকে দিতে আরিশকে কেবল খাবারের প্লেট হাতে রাখতে যাচ্ছিল, তখন জুথি রাফিদকে বলল, ওনার কথা শুনতে হবে নাকি? রাফিদ ভাই, আমি তোমাদের সাথে ঘুরতে যাব। ব্যাস, জুথির এতটুকু কথাই পরিস্থিতি গরম করার জন্য যথেষ্ট ছিল। আমার কথা গায়ে লাগে না? আরিশ খাবারের প্লেটটা মেঝেতে ধাক্কা মেরে ফেলে দিয়ে জুথির দিকে তেড়ে যেতে যেতে বলল, বড় আম্মু, তোমার ছেলেকে নিষেধ করো না, ওনাকে ভয় লাগছে তো আমার। সানজিদা খান একবার জুথির দিকে তাকিয়ে আরিশকে কিছু বলবে তার আগেই আরিশ জুথিকে সানজিদা খানের পিছন থেকে টেনে পরপর দুটো থাপ্পড় লাগিয়ে বলল, কোথায় যেন যাবি বলছিলি? আর কার কথা শুনবি না? কয়জন লাগে তোর? জুথি থাপ্পড় খেয়ে ফুপিয়ে কান্না করছে। তখন সাফওয়ান খান মাহমুদ খান খাবার টেবিল থেকে উঠে আরিশের কাছে এসে জুথিকে সাফওয়ান খানের পাশে দাঁড় করিয়ে মাহমুদ খান বললেন, তুমি ওকে এভাবে মারতে পারো না, ও কোনো অন্যায় করেনি।
বাচ্চা মেয়ে, ভাই বোনরা ঘুরতে গেলে ও তাদের সাথে যাবে, এটাই স্বাভাবিক। আরিশ রাগ কন্ট্রোল করার জন্য মাথার চুল শক্ত করে মুঠ করে ধরে ঘন ঘন নিঃশ্বাস ফেলে পাগলের মতো মাথা এদিক ওদিক করে বলল, ওকে আমার কথা শুনতে হবে। আমার অবাধ্য হলে ওকে দুনিয়া ছাড়তে হবে। আরিশকে পাগলের মতো আচরণ করতে দেখে সাফওয়ান খান বললেন, তুমি দিনে দিনে বেপরোয়া হয়ে যাচ্ছ আরিশ, নিজেকে কন্ট্রোল করতে শিখাও। আরিশ সাফওয়ান খানের জ্ঞান শুনে যেন রাগটাকে আর কন্ট্রোল করতে পারল না। পাশে থাকা একটা কাচের ফুলের টব মেঝেতে আছাড় মেরে চেঁচিয়ে বলল, আম্মু, এই লোককে আমার ব্যাপারে কথা বলতে নিষেধ করো, আর নয়তো আজকে। আরিশের ভাঙচুর দেখে জ্যোতিকে আরও জোরে জোরে ফুপিয়ে কাঁদতে দেখে রাফিদ উঠে এসে জ্যোতির পাশে গিয়ে আরিশকে বলল, জোর করে কোনো কিছু পাওয়া যায় না, আর তুইও ওকে পাবি না, কারণ এখন সময় বদলাবে। ও আমার, হ্যাঁ। ব্যাস, রাফিদের আর বাকি কথা শেষ করতে পারল না আরিশের দাবাং মার্কা ঘুষি খেয়ে। আরিশ ঘুষিটা এতটাই জোরে দিয়েছে যে রাফিদের নাক ফেটে গড়গড় করে রক্ত বের হয়ে মুহূর্তেই সেন্সলেস হয়ে গেছে ও। রাফিদকে মেঝেতে লুটিয়ে পড়তে দেখে সবাই রাফিদের কাছে এসে ব্যস্ত হয়ে যায়। লিমা খান ছেলের এমন অবস্থা দেখে দৌড়ে ছেলের কাছে এসে রাফিদের মাথাটা ওনার কোলের ওপর রেখে ডাকতে ডাকতে লাগলেন, রাদিফ বাবা, কি হলো তোর? গালে চাপড় দিতে দিতে মাহমুদ খানের উদ্দেশ্যে বলল, ওগো, ডক্টরকে ডাকো না, ও তো চোখ খুলছে না, নাক থেকে কিভাবে রক্ত বেরোচ্ছে, তুমি তাড়াতাড়ি ডক্টরকে ডাকো না প্লিজ। জুথিও তখন রাফিদকে পড়ে যেতে দেখে দৌড়ে রাফিদের কাছে গিয়ে গালে চাপড় দিয়ে ফোপাতে ফোপাতে বলল, কি 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 হলো তো তো তোমার? চোখ খুলছো না কেন তুমি? কথা বলো প্লিজ। এই বলে জুথি ফোপাতে ফোপাতে লিমা খানের হাত ধরে বলল, মেজো মা, ভাই চোখ খুলছে না কেন? জুথির কথায় লিমা খান ওর দিকে তাকাতে ভীষণ মায়া হলো ওনার। দুগালে 5 আঙ্গুলের দাগ কিভাবে চকচক করছে, উনি কিছু বলার ভাষা খুঁজে পাচ্ছেন না। রাফিদকে যেমন উনি ভীষণ ভালোবাসেন, ঠিক তেমনই উনি আরিশকেও ভালোবাসে। আরিশ ছেলেটা এমন যে একটুতেই মাথা গরম হয়ে যায়, তারপর আর নিজেকে সামলাতে পারে না। কিন্তু যারা নিজেকে সামলাতে পারে না তারা কেন পরিস্থিতি ঠান্ডা করার বদলে গরম করে? আরিশ যেহেতু বলেছে যদিকে ঘুরতে যেতে দিবে না, তাহলে ওকে জোর করে নিয়ে অশান্তি করার কি প্রয়োজন? থাকুক না আরিশ ছেলেটা জুথিতে অ্যাডিক্টেড হয়ে। ওনার এসব চিন্তা ভাবনার মধ্যে আরিশ রক্ত আভা চোখ নিয়ে জুথির চুলের মুঠি পেছন থেকে শক্ত করে টেনে তুলে বলল, তোর সাহস কি করে হলো আমার সামনে পরপুরুষের জন্য উতলা হওয়ার? আরিশকে আবারও রেগে যেতে দেখে সাফওয়ান খান আরিশের দিকে এগোতে নিলে আরিশ চেঁচিয়ে বলল, আপনি এক পাও আমার কাছে আসার চেষ্টা করবেন না। এই বলে জুথিকে পাজা কলা তুলে সিঁড়িতে উঠতে নিলে জুথি ছোটাছুটি করে জোরে কান্না করে বলল, বড় আম্মু, আম্মু, বড় আব্বু, তোমরা সবাই ওনাকে ছাড়তে বলো না, উনি আমাকে মেরে ফেলবেন। প্লিজ আমাকে ছাড়তে বলো, আমার ভয় লাগছে তো ওনাকে। জুথি এভাবে ছটফট করার ভিতরে আরিশ ওর রুমে এনে জুথিকে বিছানার পর ভিক্ষা মেরে রুমের দরজাটা লক করে বিছানার কাছে এসে দাঁত কিরমির করে বলল, এতটুকু বলে থেমে আবার বলল, তুই বলছিলি না আমি তোকে মেরে ফেলবো? একদম ভয় পাস না, আমি তোকে জানে মারবো না, কিন্তু তোকে স্বাধীনভাবে ছেড়েও দেব না। এই বলে রুমের বারান্দা থেকে মোটা মোটা দড়ি দুটো এনে জুথির 2 হাত খাটের 2 পাশে শক্ত করে বেঁধে দিল। জুথি হাত বাঁধাই ফুপিয়ে বলল, আমাকে বাঁধছেন কেন? আমার হাত খুলে দিন। আরিশ জুথির কথা শুনে চোখ দুটো ছোট ছোট করে শয়তানি হাসি দিয়ে বলল, আজ থেকে এমন বাধা অবস্থায় এই রুমে বন্দি থাকবি। এই বলে জুথির দিকে তাকিয়ে বা চোখটা টিপ দিয়ে রুম থেকে বের হতে নিলে জুথি অনুনয়ের কণ্ঠে বলল, আমাকে এইভাবে বেঁধে রেখে যাবেন না, আপনার দোহাই লাগে, আমাকে ছাড়ুন, আমার হাত দুটো খুলে আমাকে যেতে দিন। কিন্তু আরিশ জুথির কোনো কথা না শুনে বাহির থেকে দরজাটা পিন লক করে যেতে নিলে দেখে সানজিদা খান ওর সামনে দাঁড়িয়ে। এটা দেখে আরিশ পাশ কাটিয়ে যেতে নিলে উনি আরিশের হাতটা ধরে ওনার রুমের দিকে হাঁটা দিলেন। সানজিদা খান ওনার রুমে এসে দরজাটা লক করে আরিশকে বিছানার উপর বসিয়ে বললেন, আরিস, আমি তোমার জন্মধারিণী মা,
তুমি কি আমার কোনো কথা শুনবে না? চুপ করে থাকবে না? তুমি এরকম পাগলামি করছো কেন? ওরকম একটা মেয়ের জন্য রাজীবের গায়ে হাত তুললে কেন? আরিশের মাথা তো এমনি গরম ছিল, এখন আবার তারই প্রিয়সীকে তারই সামনে অপমানযোগ্য কথা বলায় উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, আমার কাছে মৌ কোনো ওরকম মেয়ে নয় আম্মু। ও আমার কাছে পৃথিবীর সবচেয়ে ইম্পর্ট্যান্ট মানুষ। আজ বলেছ, নেক্সট যেন এই ধরনের কথা তোমার মুখ থেকে না শুনি। আরিশ, ওর জন্যই তুমি সেদিন আমাদের থেকে চলে গিয়েছিলে। সাতটা বছর পর তুমি আমার বুকের কাছে ছিলে। সাতটা বছর তুমি আমার বুকের কাছে ছিলে না। তোমার জায়গাটা ওকে দেখলে কুড়ে কুড়ে খেত। আরিশ ওর বাবা মায়ের কথা শুনে বিছানায় বসে শান্ত কণ্ঠে বলল, তুমি আমার মা হও আম্মু। আমি তোমার ছেলে হয়ে আমার অনুভূতিগুলো তোমাকে বোঝাতে পারবো না। আর রইল বাকি মৌয়ের কথা, তাহলে তুমি আমাকে ঠিক যতটা ভালোবাসো ততটাই ভালো তুমি মৌকেও বাসো। কিন্তু তুমি তা প্রকাশ করো না, বরঞ্চ তুমি এটা প্রমাণ করো যে তুমি মৌকে পছন্দ করো না। কিন্তু আমি তো জানি আমার মা এতগুলো বছর সবার সামনে মৌয়ের সাথে খিটখিট করলেও সবার আড়ালে মৌকে আগলে রেখেছে, শুধু এটাই ভেবে যদি তার ছেলে দেশে ফিরে তাহলে একমাত্র এই মেয়ের জন্যই ফিরবে। সানজিদা খান ছেলের কাছে সত্যি ধরা পড়ার মতো কাচুমাচু করে বললেন, তো তোমার ভুল ভুল হচ্ছে। আমি ওই মেয়েকে আরিশ ওর আম্মুর কথা শেষ করতে না দিয়ে বলল, আম্মু, মিথ্যে বলার প্রয়োজন নেই। মৌকে তুমি আড়ালে নয় সবার সামনে আঁকড়ে রাখো, তাতে আমার মনে হবে আমার মাই পৃথিবীর শ্রেষ্ঠ মা। সানজিদা খান বুঝতে পারে ছেলের থেকে আর লুকানো যাবে না, তাই উনি ধরে রাখা চোখের পানি ফেলে বললেন, তাহলে তুমি সেদিন আমাকে ছেড়ে গিয়েছিলে কেন? মায়ের কথায় আরিশ উঠে চলে যেতে নিলে সানজিদা খান আরিশের হাত ধরে ভাঙা গলায় বললেন, আমি তোমার অনুভূতি শুনবো বাবা, মাকে বলো। আরিশ দাঁড়িয়ে যায় বাধ্য সন্তানের মতো, মমতাময়ী মায়ের ভাঙা কণ্ঠ শুনে। আরিশকে দাঁড়াতে দেখে সানজিদা খান ওর সামনে দাঁড়িয়ে বললেন, মাকে বলবে না? আরিশ নিঃশ্বাস ফেলে হাত দুটো মুঠ করে বলল, আম্মু, তুমি তো জানোই আমি ছোটকাল থেকে মাথা গরম হলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। আর আমি যেগুলো সহ্য করতে পারতাম না সেই জিনিসগুলো আমার সামনে বেশি হতো। ওই মাত্রাহীন রিয়্যাক্ট করে ফেলতাম। এতটুকু বলে থেমে আবার বলল, আম্মু, মৌকে আমি কারোর সাথে সহ্য করতে পারি না। ও আমি ব্যতীত কারোর সাথে হেসে কথা বলুক, এটা আমি মানতে পারি না। ওর সামান্য হাসি আমার হৃদয়ে কুড়ে কুড়ে খায়। ওর সামান্য ব্যথা আমার হৃদয়কে কাঁপিয়ে দেয়। ওর চোখের পানি আমার সমস্ত সত্তা নাড়িয়ে দেয়। জানো আম্মু, ওর চোখে পানি দেখলে মনে হয় ওর চোখের পানি বের হওয়ার কারণগুলো জেনে সেই সব কষ্ট আমি নিঃশেষ করে দেই। তবু ওর চোখের পানি বের না হোক। আর যখন ওর চোখের পানির কারণটা জানতে পারি তখন সর্বপ্রথম কারণটা আমি হই। আর যখন এটা জানতে পারি মনে হয় পুরো পৃথিবী জ্বালিয়ে দেই। কিন্তু আফসোস, দুনিয়া তো আমার কিংবা আমার বাবার নয়। আরিশের রাগ কমতে দেখে সানজিদা খান ওনার পাশে আরিশকে বসিয়ে বললেন, আমার সোনা, তোমাকে আমি বুঝতে পারি, কিন্তু তুমি যে চলে গিয়েছিলে এই জিনিসটা তখন মানতে পারছিলাম না। বারবার এটাই মনে হতো মৌয়ের জন্যই তুমি চলে গেছো, তাই তো তুমি চলে যেতে সানজিদা খানের কথা শেষ করার আগে আরিশ বলল, মনে হতো না আম্মু, আমি মৌয়ের জন্যই চলে গিয়েছিলাম। কারণ একটাই ছিল, ওর ছোট্ট মন বারবার ভুল করত আর তার রেশ ধরে আমার থেকে আঘাত পেত। আম্মু, আমি ওর প্রতি এতটাই অ্যাডিক্টেড যে ওকে দেখলেই ছুতে মন চাইতো, ওর সাথে সময় কাটাতে মন চাইতো। কিন্তু আম্মু, আমি সেটা করতে পারতাম না। আমি যদি এখানে থাকতাম ওকে বারবার ছুঁতে মন চাইতো আর আমি সেটা করতাম, কিন্তু ও সেটা সহ্য করতে পারতো না। মরে যেত আম্মু, ও মরে যেত। আর ওর কিছু হলে আমি দম আটকে মরে যেতাম। ও শুধুই আমার আম্মু। সানজিদা খান ছেলের কথা নিঃশ্বাস ফেলে বললেন, ও তো এখনো ছোট। ওনার কথা শুনে আরিশ উঠে দাঁড়িয়ে বলল, আমি জানি, কিন্তু আমার কিছু করার নেই। রাদিফকে রাখার আর কোনো রাইট ছিল না, কারণ ওর সুইজারল্যান্ডের থাকার সময় শেষ হয়ে গিয়েছিল, তাই ওকে দেশে ফিরতে হতো। আর ও দেশে ফিরে আমার মৌয়ের কাছে ঘেঁষতে চাইবে এটা আমি জানি, তাই আমি ওর সাথেই আসি। সানজিদা খান রাফিদের চলে আসার কথাটা সম্পূর্ণ বুঝতে না পেরে বললেন, মানে
মানে এটাই আম্মু, রাদিফের সুইজারল্যান্ড স্কলারশিপ আমি করিয়েছিলাম, যাতে আমার অনুপস্থিতিতেও মৌয়ের কাছে যেতে না পারে। এর জন্যই রাদীপ হঠাৎ? হ্যাঁ, এতটুকু বলে থেমে আবার বলল, মৌ আমার ছিল, আছে, অ্যান্ড মৃত্যুর আগ পর্যন্ত থাকবে, আরও থাকতে বাধ্য। আরিশ, তুমি ওকে সময় দাও, ও যেন তোমাকে বোঝে, কারণ জোর করে সব পাও। আরিশ তার মায়ের কথায় গম্ভীর কণ্ঠে বলল। সময়? এই 7 বছর অনেক সময় ছিল। এই বলে আরিশ রুম থেকে বেরিয়ে যায়। ব্যস্ত শহর, যানজটময় পরিবেশ, একে একে গাড়ি আটকে আছে জ্যামের কারণে। আর থাকবেই না বা কেন, আজকে নির্বাচনের মিছিল, কালকে নির্বাচন, এই নিয়ে পক্ষপাতীরা রাস্তা জুড়ে আছে। এক রাস্তা আমানের লোক, তো 2 রাস্তা আরিশের লোক। সামনাসামনি দাঁড়িয়ে আছে আরিশ ও আমান। দুজনার চোখেই ক্ষমতা ক্ষমতা খেলার নেশা। দুজন যখন দুজনার দিকে এক দৃষ্টিতে তাকিয়েছিল, তখন আরিশের ফোনে ফোন আসে। মূলত আয়ান ফোনটা করেছে। আরিশ আয়ানকে ফোন করতে দেখে সাথে সাথেই ফোনটা রিসিভ করে কানে ধরে বলল, হ্যাঁ বল। বাজারের সভা। হ্যাঁ, কাল বাজারের রোডের সভাটা সকাল 10টায় শুরু হবে। সাবেক কমিশনারকে জানিয়ে দিস। শোন, ইমনকে বলবি বুথ ম্যানেজমেন্টের তালিকা আজ রাতের ভেতর চাই। ঠিক আছে। তখন আরিশ মায়ের সাথে কথা বলে রুম থেকে বের হওয়ার কিছুক্ষণ পরেই আয়ান ফোন করে ইলেকশনের কথা বলায় আরিশ সাথে সাথে বেরিয়ে পড়েছিল। ও প্রথমে কেন্দ্রীয় সভায় যায়, সেখানে থেকে মোট 12টা গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। তখন মাঝ রাস্তায় আমানের সাথে দেখা। আরিশ আমানের দিকে তাকিয়ে গুরুগম্ভীর কণ্ঠে বলল, সেই ফাও ছোটাছুটি করছিস, পরিশ্রম করে শুধু শুধু শরীরে ঘাম ঝরাচ্ছিস। শোন, তোর বাবা এমপি ছিল বলে যে তুইও হবি সেটা কিন্তু না, এক ভ্রু জাগিয়ে। আরিশ আমানের কথা শুনে বাঁকা হেসে বলল, বোকা তুই অনেক। সেটা তো ইলেকশনেই দেখা যাবে। অবশ্যই কালকে আমার বিজয় লাভ হবার পর তোর সাথে মিট করব, কোনো সমস্যা নেই। আরিশ, একদম চিৎকার করবি না, তোর সব কথা শুনবো, আর তোকে পেট ভরে খাওয়াবো এমপি হওয়ার আনন্দে। টাটা। এদিকে আমান আরিশের কথার ভ্যাস দেখে দুটো হাত মুঠোবদ্ধ করে বলল, আমি জানি তুই যখন নির্বাচনে একবার নাম দিয়েছিস তখন এমপি তুইই হবি। সেটা আমি হাজার লক্ষবার চেষ্টা করার পরও জয়ী হব না, কিন্তু তোকে একটু প্যারা দিলে ক্ষতি কি? আর তুই আমার ব্যবসায়ী লাটে উঠাইছিস, এর সত্য আমি নিবই। বলে আমানও লোকদের নিয়ে গন্তব্যে চলে যায়। আরিশ তখন যুথিকে বিছানার সাথে বেঁধে রেখে চলে যাওয়ার পর যুথি একটু চেষ্টা করতেই ওর হাতের বাঁধন দুটো খুলে ফেলে। এতে বেশ অবাক হয়েছিল ও, কারণ ও ভাবেনি হাতের বাঁধন এত সহজে খুলে ফেলতে পারবে। যুথি হাত ছাড়িয়ে উঠে দরজার কাছে আসে এখান থেকে চলে যাওয়ার জন্য, কিন্তু দরজা ভেতর থেকে খোলাই ছিল। সমস্যা ছিল দরজা যতই টানছে খুলছে না। অনেকক্ষণ এরকম চেষ্টা করার পর ও বুঝতে পারে আরিশ ইচ্ছে করে বাহির থেকে লক পিন করে সেট আপ করে গেছে, কারণ তার দরজার বাহিরে কোনো রকম তালা দেওয়ার সিস্টেম নেই, আছে পিন লক করার সিস্টেম, যেটা সে ছাড়া অন্য কেউ জানে না। যুথির নিজের প্রতি নিজের রাগ হলো, এখান থেকে বের হতে না পেরে কি করবে ভেবে পাচ্ছে না। যুথি কিছু ভেবে না পেয়ে বিছানায় এসে বসে পা দুটো ছড়িয়ে। তার এখন আবারও ভীষণ কান্না পাচ্ছে, না জানি কতক্ষণ এভাবে রুমবন্দি হয়ে থাকতে হবে। একটা জীবন মানুষ কি একলা ঘরে বন্দি হয়ে থাকতে পারে? যুথি মুখ ফুলিয়ে রুমের চারপাশটা দেখতে দেখতে হঠাৎ ওর চোখ পড়ে কাবাডের পাশে একটা কালো ট্রলির ওপর। অতঃপর উঠে ট্রলিটা বিছানার কাছে এনে আসন করে বসে ট্রলিটা খুলতেই ওর চোখ দুটো ছোট ছোট হয়ে যায়, মুখটা হয়ে যায় হা, কারণ আরিশের রুমে আরিশের ট্রলি খুলে যে মেয়েদের পোশাক দেখতে পাবে সেটা সে ভাবেনি। যুথি কিছুটা কৌতূহল নিয়ে ড্রেস হাতে নিতে দেখে ওটার পাশে আরও একটা ড্রেস। পরপর এক জায়গায় থেকে 4টা ড্রেস বের করার পর ওর চোখ পড়ে বাকি ট্রলিতে চকলেট ভরপুর। এত চকলেট দেখে যুথির তো মাথায় হাত। যুথি পরপর দুটো ঢোক গিলে একটা চকলেট হাতে নিতেই ওর চোখ যায় পাশে একটা মোটা র্যাপিং পেপার পেঁচানো বক্সের ওপর। যুথি হাতের চকলেটটা বিছানায় রেখে পেঁচানো র্যাপিংটা হাতে নিয়ে সেটা খুলে দেখে অনেক বড় একটা চকলেট। যুথি চকলেটটা ঘুরিয়ে ফিরিয়ে দেখতে সেখানে নাম লেখা
দেখে ক্যান নট গেট কেনাফ অফ ইট। জুথি নামটা পড়তেই মনে পড়ে এটা তো সেই দুবাইয়ের বিখ্যাত ভাইরাল চকলেট। জুথি চকলেটটা হাতে এপিটোপিট করে ট্রলিতে থাকা চকলেটগুলোর দিকে তাকিয়ে বলল, লুচু বেটা, আমাকে রুম বন্দি করছেন তাই না? আজকে আমি আপনার এত টাকার চকলেট সব খেয়ে নেব। আর যদি সব একসাথে খেতে না পারি তাহলে জামার ভেতর লুকিয়ে সবগুলো চকলেট নিয়ে যাব। তখন বুঝবেন আমাকে রুম বন্দি করার মজা। জুথি একা একা এসব বকবক করে চকলেটটা খুলে খেতে শুরু করে। জুথি চকলেটের 3 ভাগের 1 ভাগ খেতে ওর মুখ ফিরে আসে। এত কুনাফা, মিল্ক, পিস্তাচিও, ক্রিম, তাহিনি, সুগার মিলানো যে একটু খেতেই ওর মুখ ফিরে আসে। জুথি চকলেটটা ট্রলির ভিতরে রেখে আরিশকে মনে মনে আরও একটা গালি দিয়ে দিল। সময়টা প্রায় ঘড়ির কাঁটায় সন্ধ্যা 7:56। তখন আরিশ ক্লান্ত শরীর নিয়ে মাত্র বাড়ি ফিরে বসার ঘরের সোফায় হেলান দিয়ে বসেছিল। এত দৌড়াদৌড়ি করে এখন তার হাত পা চিনচিন ব্যথা করছে। আরিশ হাত পা আড়মোড়া দিতে লিমা খান ওর জন্য ঠান্ডা 1 গ্লাস লেবু শরবত এনে ওর সামনে দিতেই ও সেটা নিতে গেলে লিমা খানের দিক চোখ পড়তেই চোখ নামিয়ে নেয়। মনে পড়ে তার সকালের কাণ্ড ঘটানোর কথা। আরিশের অনুশোচনা হয় লিমা খানের দিক তাকাতে। আরিশ নিচের দিক তাকিয়ে লিমা খানকে বলল, আই এম সরি মেজমা, আমি রাগের বশে সকালে। আমি জানি না বাবা, তখনকার কথা বাদ দাও। তুমি সেই সকালে বের হলে মাত্র ফিরলে, শরবতটা খাও, শরীরটা ভালো লাগবে। আরিশ লিমা খানের কথায় ওনার থেকে শরবতের গ্লাসটা নিয়ে এক নিঃশ্বাসে শেষ করে উঠে দাঁড়িয়ে ছোট করে একটা হাসি উপহার দিয়ে বলল, ধন্যবাদ মেজমা। এই বলে কয়েক দফা পা ফেলে ওর রুমের দিকে চলে আসে। আরিশ ওর রুমের দরজার সামনে এসে পিনটা বসিয়ে রুমে ঢুকতেই দেখে ওর রুম আর রুম নেই। এটা একটা সার্কাস রুম হয়ে গেছে। আরিশ রুমের করুণ অবস্থা দেখে বিছানার দিকে তাকাতেই তার মৌ তার টি শার্টের পাশাপাশি তার কালো একটা প্যান্ট পরে ঘুমিয়ে আছে। আরিশ সেটা দেখে একটু কাছে এগোতেই দেখে জুথির টি শার্টটা উঠে পেটের অনেকটা জায়গা উন্মুক্ত হয়ে আছে। হঠাৎ ওর চোখ পড়ে জুথির পেটের এক সাইডে কাটা অংশের ওপর। আরিশ আস্তে পায়ে হেঁটে বিছানায় বসে। জুথির পেটের দাগটার ওপর হাত দিতেই ওর মনে পড়ে এটা তারই দেওয়া আঘাতের চিহ্ন, সেই 7 বছর আগে। এটা মনে পড়তে আরিশ চোখ দুটো বন্ধ করে নিয়ে দীর্ঘ এক নিঃশ্বাস ফেলে। একটু ঝুঁকে জুথির কাটা জায়গাটার উপর পরম যত্নে চুমু খায়। অতপর আরিশ জুথির মুখমণ্ডলে চুমুতে ভরিয়ে দেয়। আরিশ চুমু খেয়ে উঠতে নিলে আবারও ওর পাশে বসে জুথির ঠোঁট হালকা চুমু খায়। অতপর ফ্রেশ হওয়ার জন্য জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। আরিশ ওয়াশরুমে ঢুকতেই জুথি লাফ দিয়ে উঠে বসে, ঘন ঘন নিঃশ্বাস ফেলতে শুরু করে। ও এতক্ষণ অনেক কষ্টে ঘুমের ভান ধরেছিল। আরিশের চুমুগুলো ওর শরীরের সমস্ত পশমগুলো দাঁড় করিয়ে দিয়েছিল। কি মারাত্মক অবস্থা! জুথি নিজেকে স্বাভাবিক করে দরজার দিক তাকাতেই দেখে দরজা ভিতর থেকে চাপানো। এটা দেখে জুথি বিছানা থেকে উঠে ট্রলি থেকে সব চকলেটগুলো ওর জামার মধ্যে পেঁচিয়ে 2 হাত দ্বারা আবদ্ধ করে আরিশের রুম থেকে ভোদর। আরিশ ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে শরীর মুছতে মুছতে বের হয়ে দেখে ওর পরিপাটি গোছানো বিছানা সম্পূর্ণ এলোমেলো করা, তার উপর ছড়িয়ে আছে 4টা ড্রেস। আরিশ মেঝেতে তাকাতেই দেখে ট্রলির চারপাশটা চকলেটে ছড়িয়ে ছিটিয়ে আছে। ট্রলির থেকে চোখ সরিয়ে কাভারের দিকে তাকাতেই দেখে ওর গোছানো জামা কাপড় সব মেঝেতে গড়াগড়ি খাচ্ছে। আরিশ সম্পূর্ণ রুম দেখে স্তব্ধ হয়ে বিছানায় বসে পড়ে। আরিশ তো জানতো আজকে সে বাইরে বের হলে তার ফিরতে লেট হতে পারে, তাই তো সে তার মৌকে শুধু বেঁধে রাখার ভয় দেখিয়েছিল, কারণ রুম থেকে বের হতে তার মৌ বাঁধন খোলার চেষ্টা করবে সেটা সে জানতো। তাই তো সে জেনে বুঝে এমন করে বেঁধেছে যেন তার মৌ নিমিষে বাঁধন খুলে ফেলতে পারে। কিন্তু সে এটা বুঝতে পারেনি তার হাফ ফুট হাতের বাঁধন খুলে তার রুমের 13টা বাজাবে। আরিশ এটা ভেবে মুচকি হাসে। চকলেট তো নিয়েছে, তাও সব না, যদিও সম্পূর্ণ ট্রলিতে যা ছিল সব জুথির জন্যই ছিল। আরিশ আলাদা করে তার মৌয়ের জন্য নিয়ে এসেছিল, কিন্তু তার মৌ তার কাছে এসে দাবি করেনি যে তার জন্য সে কিছু এনেছে কিনা। কিন্তু তার মৌ কিছু জিজ্ঞেস করেনি, তাই তো আরিশের ও আগ বাড়িয়ে দেওয়া হয়নি তার মৌয়ের জন্য আনা সামান্য গিফটগুলো। আরিশ এসব ভেবে চকলেটগুলো ট্রলিতে তুলে পাশাপাশি ড্রেসগুলো রেখে
ওর জামা কাপড়গুলো কাবাটের গুছিয়ে রাখে। পিছনভাবেই বিছানার ওপর চিত হয়ে শুয়ে পড়ল। আজ সারাদিন এত কাজের চাপ, শরীরে ব্যথা করছে ওর। এই সময় তার ভীষণ প্রয়োজন। তাই আরিশ ওর ফোনটা হাতে নিয়ে ফারিকে টেক্সট পাঠায়। ফারি, মৌকে আমার রুমে জলদি আসতে বল। ফারি রুমে বসে মনোযোগ দিয়ে ইংলিশ মুভি দেখছিল আর মনে মনে মজা নিচ্ছিল। তখন ফোনে আরিশের নাম্বার থেকে টেক্সট আসতে দেখে মেসেজটা পড়ে ভ্রুকুচকে রিপ্লাই পাঠালো। ভাই, তুমি তো সকালে মৌকে তোমার রুমে লক করে গেলে। ও তো তোমার রুমেই আছে। ফারির টেক্সটের সাথে সাথে আরিশের টেক্সট আসে। গাধা, মৌ আমার রুমে থাকলে কি তোকে পাঠাতে বলতাম? ফারির মেসেজটা পড়ে মুখ ফুলিয়ে মনে মনে বলল, বুঝলাম না, সবাই আমাকে গাধা বলে কেন? এই বলে জ্যোতির রুমের দিকে পা বাড়ায়। জ্যোতি রুমে এসে চকলেটগুলো লুকিয়ে রেখে ওর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায় আরিশের পরা ড্রেসগুলো চেঞ্জ করার জন্য। জ্যোতির ড্রেস চেঞ্জ করে বের হতে দেখে ফারি ওর দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। এটা দেখে জ্যোতি চুলগুলো হাত দিয়ে খোপা করতে করতে ওর কাছে এসে বলল, এভাবে তাকিয়ে আছিস কেন? জ্যোতি ফারির কথা শুনে ভেঙচি কেটে বলল, আসছে, ভাই ডাকছে, তুই যা, আমি কোথাও যাব না। ফারি জ্যোতিকে ভেঙচি দিয়ে কথা বলতে দেখে নাক মুখ কুচকে বলল, আমাকে ডেকেছে যে আমি যাব? তোকে পাঠাতে বলেছে? তুই তাকে বলে দে আমি কোথাও যাব নয় আকারে না। ঠিক আছে, আমি বলছি, তুই যাবি না। বল। ফারি জ্যোতির কথায় মোবাইলটা ওর সামনে ধরে বলল, এটা পড়। জ্যোতি ফারিকে ওর দিকে কেমন করে হাসতে দেখে ফোনের দিকে তাকিয়ে দেখে আরিশ দুটো রাগের ইমোজি দিয়ে লিখেছে। ঠিক আছে, ওকে আসতে হবে না, ওকে বল রেডি থাকতে, আমি বরং ওর রুমে আসছি। জ্যোতি মেসেজটা পড়ে চোখ মুখ ছোট করে বলল, আমি তো মজা করে বললাম, আমি এখনই তার রুমে যাচ্ছি তো। বলে ফুঁসতে ফুঁসতে রুম থেকে বেরিয়ে আসে। জ্যোতি রুম থেকে বেরিয়ে যেতে ফারিও মুচকি হেসে রুম থেকে বেরিয়ে যাওয়ার জন্য দরজা পর্যন্ত যেতে জ্যোতির ফোন বেজে ওঠে। ফারি ফোন বাজতে দেখে ফোনের কাছে আসতে আসতে ফোনটা কেটে যায়। ফারি জ্যোতির ফোনটা হাতে নেয় কে ফোন করেছে দেখার জন্য। ফারি ফোনটা হাতে নিয়ে দেখে যে সেখানে জানু লিখে সেভ করা। জানু লেখা দেখে ফারি বুঝতে পারে এটা তানিশার নাম্বার। অতঃপর ফারি ফোনটা রেখে চলে যাওয়ার সময় হঠাৎ করে ওর চোখ পড়ে ফোনের ওয়ালপেপারের ওপর। সেখানে আরিশের ধোয়া উড়ানো একটা পিক, আর তার উপর লেখা আরিশান আরিশ খান, মাই লুচু খান সাহেব। তার পাশে লজ্জা পাওয়ার ইমোজি দেওয়া। এটা দেখে ফারি ওর ফোনে একটা পিক তুলে নিয়ে মনে মনে বলে, তলে তলে পীড়িত করে, আমি জানলেই দোষ, আর আমি বলতে গেলে হয়ে যাই গাধা। বাহ বাহ, খুব ভালো। এই বলে ফারি রুমে চলে যায়। লিমা খান, মেজাবিন খান দুজনে কিচেন রুমে রাতের আহার বস্তুর ব্যবস্থা করছিলেন। সানজিদা খান তা একে একে এনে টেবিলের ওপর সাজাচ্ছিলেন। মোমেনা খানের শরীরটা ভালো না থাকায় আজকে উনি ওনার রুমেই আছেন, নিচে আর আসেননি। তাই বাকি তিনজা মিলে সব পরিপাটি করে রেডি করছেন। সানজিদা খান টেবিলে সাজানোর সময় হঠাৎ ওনার চোখে পড়ে জ্যোতি ছোট ছোট পায়ে আরিশের রুমের দিকে যাচ্ছে। এটা দেখে উনি গলা ছেড়ে ডাকলেন, মৌ নিচে আসো। জ্যোতি ওর বড় আম্মুর কণ্ঠ শুনে ওপর থেকে সানজিদা খানের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ বড় আম্মু, আমি। হ্যাঁ, তাড়াতাড়ি এখানে আসো। জ্যোতি একবার আরিশের দিকে রুমের দিকে তাকিয়ে ঢোক গিলে সিঁড়ি বেয়ে নিচে ওর বড় আম্মুর কাছে এসে বলল, আমাকে ডেকেছো কেন? সানজিদা খান টেবিলের কাছে থেকে এসে জ্যোতির দাড়িতে হাত দিয়ে গালের এপাশ ওপাশ দেখে বললেন, সকাল থেকে কিছু খাওয়া হয়নি, মনে নেই? তাড়াতাড়ি বসো, খাবার দিচ্ছি। বড় আম্মু, আমি। ওর সম্পূর্ণ কথা শেষ হওয়ার আগেই সানজিদা খান বললেন, আগে খাবার খাও, তারপর তোমার কথা শুনবো। জ্যোতি একবার ওপরের দিক তাকিয়ে সানজিদা খানকে বলল, তোমার ছেলে। আমার ছেলেকে আমি দেখবো, তুমি আগে খাও। জ্যোতি সানজিদা খানের কথায় ভরসা করে চেয়ার টেনে খেতে বসে পড়ে। জ্যোতি চেয়ারে বসতেই সানজিদা খান প্লেটে খাবার বেড়ে দেন। জ্যোতি খাবারের প্লেট অর্ধেক শেষ করতে না করতেই আরিশ হুট করে জ্যোতির সামনে থেকে প্লেটটা মেঝেতে ফিক্কা মেরে চেঁচিয়ে বলল, তোকে আমার রুমে আসতে বলেছিলাম না?
সানজিদা খান আরিশের কথায় ওর সামনে গিয়ে বলল, আরিশ ও সকাল থেকে কিছু খায়নি। আমি আম্মু, আমার থেকে ওর খাবার বেশি হয়ে গেল। একই রকম চেঁচিয়ে বলল। বাবা তুমি জুথি আরিশের হুঙ্কার শুনে হাতটা ধুতে না ধুতে আরিশ হাতটা জুথির টান দিয়ে ওর কাছে এনে পাজাকোলা তুলে ওর রুমের দিকে হাঁটা দিল। আরিশকে সানজিদা খান কিছু জুথিকে ওভাবে কোলে তুলে নিয়ে যেতে দেখে তপ্ত নিঃশ্বাস ফেলে মনে মনে বললেন, হে আল্লাহ, আমার ছেলেটার রাগটা একটু কমিয়ে দিন, আর নয়তো মেয়েটা মার খেতে খেতেই মরে যাবে। আরিশ জুথিকে বিছানার উপর রেখে দরজাটা ভিতর থেকে লক করে ওর কাছে এসে দুই বাহু চেপে ধরে বলল, তোর পেটে কি হয়েছে? এত খাই খাই কেন? আমার সামনে একদম চুপ করে থাকবি না। জুথি আরিশের হুঙ্কার শুনে ভয়ে আরিশকে জড়িয়ে ধরে কণ্ঠ নামিয়ে বলল, আমি তো খাই খাই করি না, বরং আমি তো আপনার রুমেই আসতে যাচ্ছিলাম, তখন বড় আম্মু। জুথি আরিশকে জড়িয়ে ধরতেই আরিশ জুথির গলায় মুখ ডুবিয়ে জুথির গায়ের ঘ্রাণ নিয়ে স্লো ভয়েসে বলল। চুপ। আরিশ জুথির গায়ের সাথে এভাবে কিছুক্ষণ লেপ্টে থাকার পর ঘাটটা উঠিয়ে ঘুরিয়ে ফিরিয়ে বলল, আমার হাত পাটা ভীষণ ব্যথা করছে, একটু টিপে দে। জুথি আরিশের কথা শুনে অবাক হয়ে বলল, আমি তো তুই ছাড়া এই রুমে আর কেউ আছে নাকি? কিন্তু কথা পেঁচাবি না, হাত পা টিপে দে। বলে বিছানার সাথে হেলান দিয়ে চোখ দুটো বন্ধ করে নেয়। এটা দেখে জুথি আরিশের দিকে তাকিয়ে দাঁত কিরমির করে মনে মনে বলল, শেষ পর্যন্ত এই লোক পা টিপার জন্য এভাবে চিৎকার চেঁচামেচি করে আমাকে নিয়ে এলো, আমাকে খেতেও দিল না, খারাপ লোক। এই বলে আরিশের পা দুটো জুথির ছোট হাত দুটো দ্বারা টিপে দিতে লাগলো। জুথি আরিশের পা 10 মিনিট টিপতে না টিপতে ওভাবে আস্তে করে আরিশের পায়ের ওপর ঘুমিয়ে পড়ে। আরিশ পায়ের ওপর তার মুখে নেতিয়ে পড়তে দেখে চোখের ওপর থেকে হাতটা সরিয়ে বিছানার উপর উঠে বসে জুথিকে বাচ্চাদের মতো কোলের মধ্যে আবদ্ধ করে নিয়ে নিঃশ্বাস ফেলে বলল, কপাল করে একখান বউ পেয়েছি। এত জোর করে নিয়ে এলাম একটু সেবা করবে বলে, এখন উল্টো আমাকে সেবা করতে হবে। বেলা দুপুর 2:45 মিনিট। লোকজনের ভিড় উপচে পড়ছে। হাজার হাজার মানুষ বিজয়ের আনন্দে চিৎকার চেঁচামেচি করছে আর স্লোগান দিচ্ছে। আরিশ খান চেয়ারম্যান সাহেব নয়, এখন সে আমাদের এমপি সাহেব। সবার এত ভিড় জমেছে যে মানুষের হাঁটতে পর্যন্ত কষ্ট হচ্ছে। আমান, সে আরিশের পাশে চোখ দুটো ছোট ছোট করে আরিশের দিকে তাকিয়ে আছে। সে জানতো এইসব নেতৃত্ব ক্ষমতা খেলায় যখন আরিশ খান হাত লাগিয়েছে তখন সে বিজয়ী হবেই। আর আজ 3654টা ভোট বেশি পেয়ে এমপি হয়েছে। এমন সময় আরিশকে পুলিশ কমিশনার শুভেচ্ছা জানিয়ে মঞ্চে কিছু বলার জন্য বলতে আরিশ মঞ্চে ধীরে ধীরে উঠে দাঁড়ায়। কালো পাঞ্জাবি, চোখে তীব্র আত্মবিশ্বাস, চারপাশের ক্যামেরা ফ্ল্যাশ, নেত্রীদের শুভেচ্ছা আর সাধারণ মানুষের বাঁধভাঙা উল্লাসের মাঝে বলল, এই চেয়ার, এই দায়িত্ব শুধু ক্ষমতার খেলা নয়, এটা আমার যুদ্ধের পুরস্কারও নয়, এটা আমার প্রতিশ্রুতির শুরু। যারা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছিল তাদেরকেও আমি সঙ্গে নিয়ে এগোবো। এই বলে আর চোখে আমানের দিকে তাকিয়ে বাঁকা হেসে জনতার দিক তাকিয়ে বলল, আমাকে ভোট দিতে কাউকে বাধ্য করা হয়নি, কিন্তু যারা আমার বিরোধিতা করে এখনো পর্যন্ত বেঁচে আছে তাদের ভাগ্য ভালো, কারণ এখন সবকিছু আমার দায়িত্বে। আর যাকে একবার ছাঁটাই করব সে কান্না করার সুযোগ পাবে না। আরিশ এতটুকু বলে মঞ্চ থেকে নেমে দাঁড়াতেই ওখানে থাকা মাঝবয়সী টাইপের একজন নেতা পাশে থাকা কমিশনারকে বললেন, আরিশ খান এমন যে সে একাই আসে, আর আসে তো সব কিছু বদলে যায়। ওনার কথায় কমিশনার সাহেব বললেন। ওনাদের কথার মধ্যে আরিশ চুলে হাত বুলাতে বুলাতে এসে আয়ানকে উদ্দেশ্য করে বলল, গাড়ি বের কর, বাড়ি ফিরবো। বাইরে মেঘ করছে ভীষণ। আর এখানে থাকা প্রত্যেককে বিজয়ের মিষ্টি খাইয়ে দিস। আর আমান, ওকে আমি পার্সোনালি ট্রিট দিব। এই বলে কমিশনারের দিক তাকিয়ে বলল, পার্টি অফিসে রাতে চলে আসবো, আপনারা ওখানে দেখা করবেন। ব্যস্ত পায়ে হেঁটে
বের হয়ে আসে। আরিশকে বের হতে দেখে আয়ানও ব্যস্ত পায়ে হেঁটে বের হয়ে আসে। আরিশ গাড়িতে উঠে চোখের ওপর হাত দিয়ে বসে থাকার মধ্যে ওর ফোনে ফোন আসে। আরিশ ফোন বাজতে দেখে চোখের ওপর থেকে হাতটা সরিয়ে দেখে স্ক্রিনে বাবাই নামটা ভেসে উঠেছে। এটা দেখে আরিশ শত ক্লান্তির মাঝেও মুচকি হেসে ফোনটা রিসিভ করে বলল, আসসালামু আলাইকুম বাবাই। কেমন আছো বাবাই? ফাইন মাই সন। এই বাবাটাকে তো একদম ভুলেই গেছো। না বাবাই, দেশে ফেরার পর ইলেকশনের কাজে সময়টা অনেক বিজি কাটছে, তাই সময় করে। হ্যাঁ বুঝতে পেরেছি বাবা, এইমাত্র লাইভ দেখলাম বাংলাদেশের তুমি এমপির নেতৃত্ব পেয়েছো। ছোট কই বাবাই? ও বিজনেসের ডিলটা করতে আমেরিকায় গিয়েছে, আজকে ফ্লাইট ল্যান্ড করার কথা। মামুনি কেমন আছে? তোমার মামুনি একদম তোমাকে ছাড়া ভালো নেই, সারাক্ষণ শুধু লুসিয়ান আর তোমার কথা মুখে থাকেই। মামুনির কাছে ফোনটা দাও। ইন্ডিয়া তাইনিন ফোনটা ওনার স্বামী জিয়ান লুইসি গেন্টারার এর কাছ থেকে নিয়ে অভিমানী কণ্ঠে বললেন, আমার কাছে আর ফোন দিয়ে কি করবে শুনি? কেউ কি খবর নেয় আমার? মামুনি, আই এম সরি, আসলেই ব্যস্ত ছিলাম। ঠিক আছে, এবারের মতো মেনে নিলাম, তবে দেশে যে বউয়ের জন্য ফিরলে তাকে তো একটা নজর আমাকে দেখালে না। আসলে মামুনি, বিষয়টা মাথা থেকে বেরিয়ে গেছিল। ইন্ডিয়া তাইনিন জানেন আরিশ কেমন টাইপের ছেলে। ব্যক্তিগতভাবে উনি আরিশকে আরিশের ব্যক্তিত্বের জন্য ভীষণ ভালোবাসেন। ঠিক যতটা উনি ওনার লুসিয়ানকে ভালোবাসেন ঠিক ততটাই। আর তাই আবারও অভিমানী কণ্ঠে বললেন, আমি এত কিছু জানি না, আমার বৌমাকে আজকে দেখাবে। ঠিক আছে মামুনি, আমি তোমাকে সন্ধ্যায় ভিডিও কল দিব। হুম মামুনি, লুসিয়ান ব্যাক করলে আমাকে ফোন দিতে বলো। সে আমি তোমাকে বললেও ফোন দেবে আর না বললেও ফোন দেবে। এই কিছুদিন বিজনেস নিয়ে ব্যস্ত থাকায় পাগলামিটা একটু কমেছে, আর নয়তো তুমি ছাড়া তার নাকি চলে না। আরিশ আরও কিছুক্ষণ ওনাদের সাথে কথা বলে ফোনটা রেখে দেয়। আকাশের কালো মেঘের হাতছানি, গুড়ি গুড়ি বৃষ্টি থেকে মুষলধারে নামবে নামবে ভাব। নামবে কি, বৃষ্টি ছুপছুপ করে পুরো শহরে বর্ষণ করতে শুরু করে দিয়েছে। খিচে বৃষ্টি নামতে দেখে খানবাড়ির মেয়েদের আর পাইকে রোদ, ইভা, ফারি, জুথি, মনি সবগুলো একসাথে দৌড়ে ছাদে এসে মনের আনন্দে ঘুরঘুর করে ঘুরতে লাগলো আর বৃষ্টি উপভোগ করতে লাগলো। ফারি তো গান গাইতে গাইতে নাচ শুরু করলো। মুষলধারে বৃষ্টির মধ্যে সবগুলো নাচছে আর যার যে গান মনে পড়ছে সে সেটাই বলছে। পাশাপাশি ইতিমধ্যে খানবাড়িতে খবর পৌঁছে গেছে আরিশ ইলেকশনে বিজয়ী হয়েছে। এ নিয়ে বাড়ির কর্ত্রীদের আনন্দে মিষ্টি খাওয়ার জম চলছে। এমন সময় আরিশ আয়ান ভেজা শরীর নিয়ে খানবাড়িতে প্রবেশ করে। সানজিদা খান আরিশকে দেখে ওর কাছে গিয়ে বললেন, বাবার নাম রেখেছো? আম্মু, আমি ওনার নাম শুনতে চাই না। উনি ভীষণ খুশি হয়েছে। আরিশকে চুপ করে থাকতে দেখে উনি নিঃশ্বাস ফেলে বললেন, ভিজে আছো, জামা কাপড় পাল্টে আসো। মৌ কোথায়? ওরা সবাই ছাদে বৃষ্টিতে ভিজতে গেছে। আরিশ আর দাঁড়ালো না, ওভাবেই দ্রুত পায়ে ওপরে উঠে ছাদের দিকে চলে আসে। যুথি ওড়নাটা শরীর থেকে খুলে একটা পাশে রেখে ফারিকে চোখ টিপ দিয়ে বারসরে গানটা গাওয়ার সাথে নাচতে শুরু করলো। আমি তোমার কাছেই রাখবো আজ মনের কথা হাজার, দিয়ে তোমার কাজল আঁকবো আজ সারা দিনটায় আমার। তুমি বৃষ্টি হয়ে নামলে, তুমি বৃষ্টি হয়ে নামলে, আর কমলো চিন্তায় আমার। আমি তোমার কাছেই রাখবো আজ মনের কথা হাজার, দিয়ে তোমার কাজল আঁকবো আজ সারা দিনটায় আমার। যুথি বৃষ্টির ভিতর নাচতে নাচতে খেয়ালই করলো না আরিশোর একদম কাছাকাছি এসে দাঁড়িয়ে খুব নিখুঁত দৃষ্টিতে ওকে পর্যবেক্ষণ করছে। আরিশ ছাদে আসতে বাকির সবাই চুপচাপ চলে আসে। শুধুমাত্র রোদ অশ্রু চোখে তাকিয়েছিল। যদিও তার মনে আজ আর কোনো সংশয় নেই, তবুও সে দুজনকে দেখে মনে মনে এটাই বলেছিল,
মানুষ কেন এমন হয়, চাঁদে হাত বাড়ায়? জ্যোতি তো আরিসের ছিল, আর সে এখন ঠিক তেমনই আছে, শুধু মাঝখান থেকে আমি থার্ড পারসন হয়ে তাদের জীবনে ব্যাঘাত ঘটিয়েছিলাম। এটা ভেবে মুখ চেপে কান্না আটকে দপদপ পা ফেলে ওর রুমে চলে আসে। জ্যোতির গান গাওয়া শেষ হতে হাত দুটো দুই দিকে সোজা করে ঘুরতে ঘুরতে আরিশ জ্যোতিকে কোলে নিয়ে ওর মতো গোল গোল করে ঘুরতে ঘুরতে থেমে গেল। এভাবে ওড়না ছাড়া বৃষ্টিতে ভিজে আমার চোখ দুটোতে নেশা ধরিয়ে দিয়েছিস। এখন এই দায়ভার কে নেবে? আরিশ জ্যোতিকে আস্তে করে নিচে নামাতেই জ্যোতি ও শরীরের দিকে তাকিয়ে হাতটা বুকের উপর রাখে, কিন্তু আরিশের চোখ দুটো জ্যোতির ঘাড়ের দিকে আটকে আছে। হীরার চেইনটার পাশাপাশি পানিগুলো যেমন মুক্তোর মতো চিকচিক করছে। এটা দেখে আরিশ চোখ দুটো বন্ধ করে নেয়। তার ভীষণ নেগেটিভ ফিল হচ্ছে। কোনোভাবে নিজেকে সামলাতে না পারে হুট করে জ্যোতিকে বুকের সাথে চেপে ধরে বলল, মৌ, তোকে আমার একেবারে নিজের করে চাই। হবি তুই আমার? বিশ্বাস কর, জীবনের সবটুকু দিয়ে তোকে আগলে রাখবো। একটা মাছিকেও আল্লাহর রহমতে তোর কাছে ঘেঁষতে দিব না, ইনশাল্লাহ। আমি নিচে যাব। কিন্তু আমি তো তোকে যেতে দিব না। দেখুন, আপনার কাছে থাকলে আমার কেমন অস্বস্তি হয়, কেমন কেমন জানি লাগে। আরিশ জ্যোতির তোতলানো কথায় স্থির দৃষ্টিতে জ্যোতির দিকে তাকাতে জ্যোতির ঠোঁট দুটো মৃদু কাঁপতে দেখে হুট করে জ্যোতির ঠোঁট দুটোর সাথে ওর ঠোঁট দুটো মিশিয়ে চেপে ধরে। জ্যোতি আরিশের এমন কাজে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতেই আরিশ জ্যোতিকে অমন অবস্থায় ঘুরিয়ে দেওয়ালের সাথে চেপে ধরে। আরিশ এতটাই শক্ত করে চেপে ধরেছে যে জ্যোতির শ্বাস নিতেও পর্যন্ত কষ্ট হচ্ছে। অনেকক্ষণ হওয়ার পর আরিশ জ্যোতিকে ছাড়ছে না বলে জ্যোতি ফুপিয়ে কেঁদে ওঠে। বৃষ্টির পানির সাথে চোখের পানিও একত্রিত হয়ে যাচ্ছে ওর। আরিশ একটা সময় জ্যোতির ঠোঁট ছেড়ে দিয়ে শ্বাস নিতে নিতে গম্ভীর কণ্ঠে বলল, আমাকে সহ্য করার ক্ষমতা না থাকলে নিজেকে আমার সামনে এমনভাবে প্রেজেন্ট করবি না যাতে করে আমার তোকে ছুঁতে মন চাইবে। মনে রাখবি, আমি তোকে বারবার ছোঁয়া থেকে নিজেকে সামলাতে পারবো না। আর একবার যদি ধরি, আমাকে সামলাতে কষ্ট হয়ে যাবে তোর কাছে। জ্যোতি আরিশের কথা শুনে ঘৃণা দৃষ্টি নিক্ষেপ করে চলে যেতে নিলে আরিশ জ্যোতির হাতটা চেপে ধরে বলল, তোকে যেতে বলেছি? আমার হাত ছাড়ুন, নিচের দিকে তাকিয়ে বললাম। কি বললি শুনতে পাইনি। ছাড়ুন কথাটা আজ এই মুহূর্ত থেকে তোর জীবন থেকে সমাপ্ত করে দিবি, আর নয়তো। আরিশকে সম্পূর্ণ কথা শেষ করতে না দিয়ে জ্যোতি বলল, আর নয়তো কি করবেন আপনি? কে হন আপনি আমার? সব সময় আপনার এরকম নোংরামি আমার সহ্য করতে হবে, এইটা আপনি ভাবলেন কিভাবে? জ্যোতি হালকা চেঁচিয়ে বলল। আরিশ জ্যোতিকে চেঁচিয়ে কথা বলতে দেখে জ্যোতিকে ওর বুকের কাছে এনে স্লো ভয়েসে বলল, আমি তোর কি হই সেটা তুই জানিস না? না না না, আপনি আমার কিচ্ছু হন না। আপনি আমার পরপুরুষ। কোন অধিকার নেই আপনার আমার সাথে এমন করার? আমার সামনে চেঁচিয়ে কথা বলার সাহস নেক্সট টাইম করবি না। আর অধিকার আছে কি নেই সেটা আমি দেখে নেব। বললাম না অধিকার নেই, কারণ আমাদের বিয়েটা ভেঙে গেছে। আমি আপনাকে ডিভোর্স দিয়ে দিয়েছি, তাই আমার থেকে দূরে থাকুন। বলে আরিশের থেকে হাত ছাড়াতে নিলে আরিশ জ্যোতির দুই বাহু চেপে ধরে ঝাঁকিয়ে বলল, কি বললি? আবার বল। জ্যোতি সম্পূর্ণ কথা শেষ করার আগেই আরিশ জ্যোতির বাঁ গালে ঠাস করে থাপ্পড় দিয়ে বলল, তোর এত বড় সাহস আমার সামনে ডিভোর্সের কথা উচ্চারণ করিস? একটা কাগজের সামান্য সইতে তুই আমার থেকে আলাদা কোনোদিনও হতে পারবি না। আমি হতে দিব না। তুই আরিশ সম্পূর্ণ কথা শেষ করার আগে ওকে থামতে হয়, কারণ থাপ্পড়টা এতটাই তীব্র ছিল যে জ্যোতি মাথা ঘুরে সেন্সলেস হয়ে আরিশের বুকে মাথাটা রেখে পড়ে যেতে নিলে আরিশ ওকে ধরে ফেলে। আরিশ এক হাতে ওকে বুকের সাথে আগলে রেখে অন্য হাতে মুঠিবদ্ধ করে রাগে ফসতে ফসতে বলল, সব পাকনামি আমার সামনেই করতে হবে? ডিভোর্স, তাই না? ওকে, এর ব্যবস্থাও আমি করছি। তারপর দেখবো তোর বাহানা কোথায় যায়। এই বলে ওকে পাজাগলা করে তুলে ঝুমঝুম বৃষ্টির ভিতর দপদপ পা ফেলে ছাদ থেকে নেমে ওর রুমের দিকে চলে আসে। রুমে এসে সানজিদা খানকে রুমে ডেকে জ্যোতির ভেজা কাপড় চেঞ্জ করে দিতে বলে সানজিদা খানের কোনো কথা না শুনে ওর জামা কাপড় নিয়ে ওয়াশরুমে চলে যায়। আরিশ চলে যেতেই উনি জ্যোতির দিকে তাকাতেই কিছুটা আঁচ করে নেন। অতপর
তপ্ত নিঃশ্বাস ফেলে জুথির রুম থেকে ওর জামা কাপড় এনে ওকে চেঞ্জ করার কিছুক্ষণ পরপরই আরিশকে তোয়ালে দিয়ে চুল মুছতে মুছতে বের হতে দেখে সানজিদা খান অসন্তুষ্ট কণ্ঠে বলেন, জ্ঞান হারালো কিভাবে? কি হলো, চুপ করে আছো কেন? আরিশ মায়ের কথায় জুথিকে কোলে নিয়ে বিছানায় শোয়াতে শোয়াতে বলল, অবাধ্য হয়েছিল তাই মেরেছি। তাই বলে তুমি অবুঝের মতো আঘাত করবে? আমার থেকে আলাদা হতে চাইলে থাপ্পড় কেন? ওকে গুলি করে মারতেও আমার 1 মিনিটও সময় লাগবে না। আরিশ, হ্যাঁ আম্মু, আমি যদি পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট রূপ নিয়ে ওর সামনে আসি তাহলে ওকে সেভাবেই আমাকে মানতে হবে। সানজিদা খান এ বিষয়ে আর কোনো কথা বাড়ালেন না, কারণ ছেলের স্বভাব তার জানা। তাই প্রসঙ্গ পাল্টে বললেন, ওকে ওর রুমে রেখে আসো, আমি ভিজা জামা কাপড় ধুয়ে শুকিয়ে দিয়ে যাব। এই বলে উনি চলে যেতে নিলে আরিশ গম্ভীর কণ্ঠে বলল, ও আজ থেকে আমার কাছে আমার রুমেই থাকবে। আরিশের কথায় সানজিদা খান দাঁড়িয়ে গিয়ে বললেন, কিন্তু এটা হয় না। এখন হবে। কিন্তু তোমাদের বিয়ে তো। সেটা আমি দেখে নেব। সময়টা সন্ধ্যা 7:14। আরিশের অবস্থান পার্টি অফিসে, যেখানে জনগণের লিস্ট পাশাপাশি নেতৃত্ব সবার কী কাজ 2 ঘন্টা বসে সবাই মিলে আলাপ আলোচনা করে ঠিক করে। আয়নকে বুঝিয়ে দিতে বলে আরিশ আমানের ইনভাইট করা ক্লাবে যায়। আরিশ ক্লাবে যেতেই আমান এগিয়ে গিয়ে বলল, ওয়েলকাম এমপি সাহেব। আরিশ আমানকে পাশ কাটিয়ে একটা চেয়ার টেনে অ্যাটিটিউডের সাথে বসে বলল, বলতেই হবে তোর সাহস আছে, আর নয়তো আমাকে ডাকতি না। আমান আরিশের অ্যাটিটিউড দেখে দাঁত কিরমির করে মনে মনে বলল, আমার ব্যবসা লাটে তুলে আমার সামনে আয়েসি হচ্ছে। তবে চিন্তা করিস না, আমি তোর মাথার ওপর দিয়েই কাঁঠাল ভাঙবো। তোর টাকা দিয়েই আমি আমার ক্ষতি পূরণ করব। ওর এসব চিন্তাভাবনা করার মধ্যে দুজন ওয়েটার আরিশের কাছে এসে ওয়াইনের গ্লাস দিতে আরিশ না করে দেয়। কিন্তু আরিশের বারণ করা সত্ত্বেও ওয়েটার দুজন ওকে জোর করতে আরিশ উঠে দাঁড়িয়ে পিছনে গুজে রাখা পিস্তল বের করে দুজনের বুকে বরাবর ঠুস করে গুলি করে দিতে লোক দুজনের হাত থেকে গ্লাস মেঝেতে পড়ে খান খান হয়ে যায়। সাথে ওনারা আস্তে করে লুটিয়ে পড়ে, ছটফট করে নিঃশ্বাস ত্যাগ করে। আলিশ লোক দুজনের ছটফট করা কমতেই হাঁটু ভাঁজ করে বসে লোক দুটোর রক্ত হাতে লাগিয়ে উঠে দাঁড়িয়ে বাঁকা হেসে বলল, কোনো জিনিস 2 বার বলা আমার পছন্দ না। একবার বলেছি শোনেনি, তাই পৃথিবীর মায়া ত্যাগ করতে হলো। এই বলে আমানের কাছে এসে ওর কাঁধে চাপড় দিয়ে বলল, তোকে একবার সুযোগ দিয়েছি, 2 বার দেব না। তাই কাঁঠাল ভাঙতে যাস না, না হয় কান্না করার সুযোগটুকুও পাবি না। এই বলে ক্লাবে চলে আসে। জুথি ফারির রুমে বসে গল্প করছিল এটা ওটা নিয়ে, কিন্তু ফারির কথা শেষে ঘুরিয়ে ফিরিয়ে একই কথা। আসর নাগাদ জুথি আরিশের সাথে তার রুম থেকে বের হলো কেন? তারা কি একই রুমে ছিল? জুথি ফারির কথায় বিরক্ত হয়ে বলল, তুই একটা, তানিশা একটা, তোদের কাছে থাকলে আমার পেটে কয়টা নাড়ি ভুঁড়ি আছে তোদের জানতেই হবে। আর যতক্ষণ পর্যন্ত না জানবি, না শুনবি, তোদের শান্তি নেই। তুই বলবি কি না বল। কি বলবো? দেখ, একদম নাটক করবি না। কি নাটক করলাম? ফারি জুথির বিরক্ত মাখা মুখ দেখে রাগী ফেস করে ফুঁসতে ফুঁসতে বলল, তোর মুখের কথা আর ঘাটের পানি এক। মানে? একদম মানে করবি না। জুথি ফারিকে রেগে যেতে দেখে মুখটা ছোট করে জড়িয়ে ধরে বলল, এমন করছিস কেন? ছাড় আমাকে। জুথিকে ওর থেকে সরিয়ে জুথি ফারির কথায় কষ্ট পেয়ে মুখ ভার করে বিছানায় বসতে ফারি ওর দিকে তাকিয়ে ওর ফোনটা ওপেন করে সেদিনের তোলা জুথির ওয়ালপেপারের ছবিটা দেখিয়ে বলল, তুই যখন ভাইকে ঘৃণাই করিস তাহলে তার ছবিটা তোর ওয়ালপেপারে কি করছে? জুথি ফারির ফোনে পিকটা দেখে মাথা নিচে করে বলল, তুই? হ্যাঁ, সেদিন তোর রুম থেকে আসার সময় তানু ফোন করতে ফোনটা ধরাই দেখেছিলাম। ফারির কথায় জুথিকে চুপ থাকতে দেখে ফারি ওর কাছে এগিয়ে এসে ওর পাশে বসে গালে হাত দিয়ে বলল, পরে জিজ্ঞেস করলে তুই যাতে অস্বীকার করতে না পারিস তাই ছবি তুলে রেখেছিলাম। তুই আমার থেকে লুকাতে শিখেছিস মো? বলবি না তোর ফারুকে? জুথি ফারির কথায় চোখ থেকে পানি ছেড়ে দিয়ে বলল, বাসি তো, ওনাকে ভীষণ ভালোবাসি। তাহলে ভাইকে বলছিস না কেন? কি বলবো তোর ভাইকে? উনি তো আমাকে ভালোবাসেন না।
বলত মেয়ে, ভাই তোকে ভালোবাসে না তো কে বাসে? ফারি, আমি চাই না ওনার সাথে আমার জীবনটা জড়িয়ে আবারও ওনাকে হারিয়ে কাঁদতে। বুঝলাম না। উনি যে আমাকে আবারও ছেড়ে যাবেন না এর কোনো গ্যারান্টি আছে? আমি ওনাকে ছাড়া থাকতে শিখে গেছি ফারি। এখন আবার জড়িয়ে ওনার সাথে থাকলে আমি ওনাকে ছাড়া বাঁচতে পারবো না। আমার সেই শক্তি নেই ফারু ওনাকে হারিয়ে নিজেকে গড়তে। আমার বিশ্বাস তুই একবার ভাইকে ভালোবাসি বললে ভাই কোনোদিনও তোকে ছেড়ে যাবে না। না ফারি, উনি যতদিন পর্যন্ত না আমার কাছে ভালোবাসি কথাটা বলছে আমি ওনার কাছে কিছুতেই নিজেকে বিলিয়ে দিব না। দেখ, সবাই ভালোবাসা প্রকাশ করতে জানে না। এইসব মানুষ যারা, তারা ভালোবাসার মানুষের বিরহে দুমড়ে মুচড়ে যাবে, তবুও ভালোবাসা স্বীকার করবে না। জুথিকে চুপ থাকতে দেখে ফারি জুথিকে ওর দিক ঘুরিয়ে বলল, আচ্ছা এটা বাদ দে, তোরা তখন একসাথে বেরোলি, তুই কি সারাদিন ভাইয়ের রুমে ছিলি? জুথি ফারির কথায় কিছুক্ষণ চুপ থেকে বলল, উনি তখন বৃষ্টির ভেতর আমাকে থাপ্পড় দেওয়ায় আমি মাথা ঘুরিয়ে সেন্সলেস হয়ে যাই। তারপর কি হয়েছিল মনে ছিল না। যখন জ্ঞান ফিরে তখন দেখি আমি ওনার। কি হলো, চুপ হয়ে গেলি কেন বল? জুথি সংকোচ বোধ নিয়ে মিনমিন কণ্ঠে বলল, তখন দেখি আমি ওনার বিছানায় ওনার বাহুডোরে গুটিসুটি মেরে ঘুমিয়েছিলাম। উনি বুঝতে পারে আমার জ্ঞান ফিরেছে, তাই ইচ্ছে করেই ওনার বুকের সাথে আরও চেপে ধরে। আমি ভয়ে কিছু বলতেও পারছিলাম না, কারণ তখন ওনার মুখের ওপর কথা বলায় উনি থাপ্পড় মেরেছিল। এখন জ্ঞান ফিরে ওনার সাথে কথা বলার আমার সাহসে কুল্লত ছিল না, আর না ওনার দিকে তাকানোর সাহস পাচ্ছিলাম। তাই এভাবে কিছুক্ষণ থাকার পর এটুকু বলেই ওর মনে পড়ে তখনের কথা। আরিশ জুথিকে নড়াচড়া করতে দেখে বাহুডোরে থেকে উঠিয়ে বিছানায় বসিয়ে বলল, মাথা ব্যথা করছে? জুথিকে চুপ থাকতে দেখে কপাল কুঁচকে বলল, কিছু জিজ্ঞেস করছি তো। জুথি আরিশের কথায় মাথা দুই দিকে নাড়ায়, যার মানে না, মাথা ব্যথা করছে না। আরিশ জুথির মাথা নাড়ানো দেখে ওর মাথাটা মুখের কাছে এনে চুমু খেয়ে বলল, আমার অবাধ্য হবে না। জুথি আরিশের কথায় ওর থেকে সরে বিছানায় থেকে নামতে নিলে আরিশ পিছন থেকে জুথিকে জড়িয়ে ধরে বলল, থাকো না একটু। এই বলে আরিশ মুখটা জুথির ঘাড়ের কাছে নিয়ে অসংখ্য চুমু দিতে থাকে। জুথি আরিশের এমন কাজে বিছানার চাদর খামচে ধরে ঘন ঘন নিঃশ্বাস ফেলে তোতলিয়ে বলল, আমার শরীর কাঁপছে, আমাকে যেতে দিন। জুথির তোতলানো কথায় আরিশের দিক থেকে শুধু একটা শব্দই ভেসে আসলো। জুথি আরিশের এত ঘনিষ্ঠতা সহ্য করতে না পেরে আরিশকে ঠেলে সরাতে চেয়ে বলল, দয়া করে আমাকে ছাড়ুন, এটা আপনি ঠিক করছেন না। আরিশ জুথির কথায় পাত্তা না দিয়ে ওকে বিছানায় শুইয়ে হাত দুটো বিছানার সাথে চেপে ধরে ওর ওপর উঠে ঠোঁটে চুমু খেয়ে সারা মুখে পরপর চুমু খায়। অতপর বুক বরাবর এসে একটা চুমু খেয়ে ওর বুকে মাথা রেখেই বলল, কেন এতটা পাগল করলি আমাকে? কেন এত ছোট দেহটাকে বারবার ছুতে মনে চায়? এই বলে ওকে ঘুরিয়ে আরিশের বুকের মধ্যখানে চেপে ধরে চোখটা বন্ধ করে নিয়ে নিঃশ্বাস ফেলে নিঃশাক্ত কণ্ঠে গাইতে লাগলো। আরিশ সে গানটা শেষ করে জুথির মাথায় আবারও চুমু খায়। অতপর নিজেকে অনেক কষ্টে নিয়ন্ত্রণ করে ওকে রুমে থাকতে বলে নিজের হাতে দুজনার খাবার একসাথে নিয়ে এসে ও নিজেও খায়, জুথিকেও খাইয়ে দেয়। জুথি কিছু বলতেও পারছে না, আবার থাপ্পড় খাওয়ার ভয়ে। এক সময় খাবার শেষ হয়ে গেলে আরিশ কিছুক্ষণ বিশ্রাম নেয়। অতপর বাহিরে বের হওয়ার জন্য রেডি হয়ে জুথির হাত ধরে রুম থেকে বেরিয়ে আসে। আর তখনই ফারি ওদের দেখে। জুথি ফারিকে সবটা না বলে মোটামুটি যেটুকু বলা যায় সেটুকু বললে দুজনই তপ্ত নিঃশ্বাস ফেলে। তাই এ প্রসঙ্গ বাদ দিয়ে আবারও বিভিন্ন কথা বলতে শুরু করে। সময়টা রাত 9:34। আরিশ আয়ানকে নিয়ে বাড়ি ফিরে বসার ঘরে দুজনে ক্লান্তিতে সোফায় শরীর এলিয়ে দেয়। ওরা আসতেই মমিনা ঠান্ডা পানি দেন। আরিশ পানিটা শেষ করে একটা ফাইল থেকে কিছু পেপার বের করে টেবিলে রেখে বড়দের ডাকে। আরিশের ডাকে বাড়ির কর্ত্রীরা সহ সাফওয়ান খান ও মাহমুদ খান বসার ঘরে আসেন। সবাইকে আসতে দেখে আরিশ গম্ভীর কণ্ঠে বলল, আরিশ বড়দের ডাকতে বাড়ির কর্ত্রীরা সবাই আসেন। পাশাপাশি প্রায় 1 ঘন্টা আগে সাফওয়ান খান, মাহমুদ খান ও রাফিদ খান তিনজন একসাথেই অফিস থেকে বাসায় ফিরেছে। ওনারা ক্লান্তির রেশ ধরেই যে যার রুমে বিশ্রাম নিচ্ছিলেন। তখন আরিশ
আরিশের ডাকে ওনারা দুজন আসলেও রাফিদ ওর রুমেই থেকে যায়। আরিশ সবাইকে বসার ঘরে আসতে দেখে টেবিল থেকে পেপারগুলো হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখতে দেখতে গম্ভীর কণ্ঠে বলল, তোমাদের সবার সাথে আমার গুরুত্বপূর্ণ কথা আছে। আরিশের গভীরতা দেখে সানজিদা খান কপাল কুঁচকে বললেন, কি বলবে বাবা? আরিশ ওর মায়ের কথায় পেপারগুলো গুছিয়ে রাখতে রাখতে বলল, হ্যাঁ, যা বলতে তোমাদের ডাকা। আরিশ সেটুকু বলে স্বাভাবিক হওয়ার চেষ্টা করে মাথা চুলকে বলল, আমি বিয়ে করব। সাফওয়ান খান আরিশের কথায় ভ্রু কুঁচকে বলল,